নতুন বন্ধু চিনু লিখেছেন জয়দীপ চক্রবর্তী। বারুইপুরের বরদাচরণ স্মৃতি বঙ্গ বিদ্যালয়ের বয়স অনেক, কিন্তু বিদ্যালয় হিসেবে তার পরিচিতি তেমন উল্লেখ করার মতো নয়। আসলে আশপাশে দু একটি ভালো স্কুল থাকার জন্য নিতান্ত নিরুপায় না হলে এখানে কেউ পড়তে আসতে চায় না। স্বাভাবিকভাবেই স্কুলটিতে ছাত্র কম এবং ছাত্রদের পড়াশোনার চেয়েও স্কুলের মস্ত মাঠটিতে ফুটবল খেলা এবং খেলার শেষে স্কুলের বাঁধানো পুকুরে দাপাদাপি করার দিকেই ঝোঁক বেশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাণীব্রত বন্দ্যোপাধ্যায় নিতান্তই ভালো মানুষ। দাপুটে হেডমাস্টার মশাই বলতে যা বোঝায় তিনি তার ধারপাশ দিয়েও যান না। ছেলেরা পরীক্ষার ফল ভালো করতে না পারলে মনে মনে কষ্ট পান তিনি ঠিকই, কিন্তু কঠোর হাতে ফাঁকিবাজ ছাত্রদের যে শাসন করে বইমুখ করবেন তেমন মানুষ তিনি নন। বরং পরিচিত ও কাছের মানুষদের সামনে এই অভিমতই ব্যক্ত করে এসেছেন যে পড়াশোনা সবাইকে দিয়ে হয় না, আর গাধাকে যতই পেটানো হোক সত্যি সত্যি তাকে ঘোড়া বানিয়ে দেওয়াটা সম্পূর্ণতই অলৌকিক। কাজেই কল্পলোকে ঘুরে বেড়িয়ে অহেতুক বোকা বনে তো লাভ নেই, তার চেয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকাই ভালো। দু একজন বন্ধু বান্ধব তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, দেখো বাণী, জীবনে স্বপ্নেরও প্রয়োজন আছে, স্বপ্ন না থাকলে বড় হওয়া যায় না। বাণীবাবু সে কথায় কর্ণপাত করেননি। তার সাফ কথা, বড় আবার কি, এ তো দিব্যি তরতর করে বুড়ো হয়ে গেলাম আমি। স্বপ্নের অপেক্ষায় কি থেমে থাকলো কিছু? বরং ছোট থেকে মুখ বুজে পড়তে পড়তে হাত পা রোগা রোগাই থেকে গেল। বুকের নিচে মস্ত ভুঁড়ি, একতলা থেকে দোতলা সিঁড়ি ভাঙতে গেলেই বুক ধরফর করতে শুরু করে। মনে হয় হৃৎপিণ্ডটা যেন খাঁচা ভেঙে এক্ষুনি লাফিয়ে নেমে আসবে সিঁড়ির ওপর। ভালো স্কুলের ভালো ভালো ছেলেরা তাই পড়াশোনা করুক মন দিয়ে। আমার ছেলেরা ফুটবল খেলুক, গাছে চড়ুক, সাঁতার কাটুক প্রাণ ভরে, ওতে শরীর পাকাপোক্ত হবে, খেটে খেতে পারবে বড় হয়ে। দু একজন তবু বলার চেষ্টা করেছেন প্রাণপণে, স্কুলটাই তো উঠে যাবে তাহলে, হাজার হোক এতদিনের পুরনো স্কুল। বাণীব্রত দরাজ হাসেন এ কথায়। তারপর নস্যির ডিবে থেকে এক টিপ নস্যি নাকে দিয়ে ভরাট গলায় বলেন, জানো তো রবি ঠাকুর কি বলেছেন? কি বলেছেন? বলেছেন তোমার হাতে নেই ভুবনের ভার। প্রাকৃতিক নিয়মেই ছেলেরা বড় হবে, ক্লাসে উঠবে, একদিন মাধ্যমিক পরীক্ষা দেবে, এমনকি তাদের মধ্যে এক আধজন ফার্স্ট ডিভিশনও পেয়ে যাবে। এখন তো গ্রেডেশন। যাই হোক, মোদ্দা কথা, ওর মধ্যে তুমি মাতব্বরি করতে গেলেই মরেছ। পুরনো হেডমাস্টার মশাই অবনীভূষণ দাসের মতো হাল হবে তখন। অবনীভূষণ দাস বরদাচরণের খুব জাঁদরেল হেডমাস্টার মশাই ছিলেন। ছেলেদের শাসন করতেন খুব। বরদাচরণের ছেলেরা অতিষ্ঠ হয়ে শেষমেশ আস্ত ভীমরুলের চাক ফেলে দিয়েছিল তার ঘরে। অবনীভূষণ বাবু চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে বেশি দেরি করেননি। বরদাচরণের অতখানি মারাত্মক ছেলে হয়তো এখন আর নেই, তবু যারা আছে তাদেরও যথেষ্ট সমীহ করে চলেন বাণীবাবু। বকাবকি করে বাইরের বিপদ ঘরে ডেকে না এনে বরং তাদের সঙ্গে মাঝে মধ্যে ধুতি গুটিয়ে মাঠে নেমে পড়াটাই তার কাছে অধিকতর বুদ্ধিমানের কাজ। বরদাচরণ স্মৃতি বঙ্গ বিদ্যালয়ে ছাত্ররা নিরাপদ। বেশ একটা যেমন খুশি চলগোছের ভাব স্কুলের সর্বত্র। কিন্তু এত কিছু সত্ত্বেও ক্লাস 6-এর সৌভিক বা সপ্তম শ্রেণীর অর্পণ মনীষ, দেবাঞ্জন, শ্যামল, সপ্তর্ষিদের মনে শান্তি নেই একটুও। সবকিছু যদি এমন নিরুদ্বিগ্ন ও শান্তিপূর্ণভাবে চলে তবে যে জীবনের কোনো রোমান্স থাকে না। স্কুলটা ক্রমশ যেন কেমন একঘেয়ে আর ফ্যাকাশে হয়ে উঠছে দিনকে দিন। মাঝে মাঝে যদি মাস্টার মশাইরা রেগে না ওঠেন বা নিজেদের মধ্যে অন্তত একটু আধটু ঝামেলা বা গন্ডগোল না বাঁধে, তাহলে নিজেদের দুষ্টুমিগুলোর যে আর জোর থাকে না কোনো। সেই মাস 5 আগে একবার অঙ্কের স্বপনবাবুর ক্লাসে হঠাৎ চিৎকার করে ছাগল ডাক ডেকে উঠেছিল অঙ্কন। ওহ, তারপর তাকে ধরে স্যারের কি উত্তম মধ্যম পেটানি। এই ঘটনার পর স্বপ্ন স্যারকে টাইট দেওয়ার কম প্ল্যান প্রোগ্রাম করেনি ওরা, কিন্তু স্বপনবাবু বোধহয় অন্য ধাতুতে গড়া। একমাত্র ওর সঙ্গেই খুব একটা সুবিধে করে উঠতে পারেনি তারা। অঙ্কনের মার খাওয়াটা একদম ব্যর্থ হয়ে গিয়েছে মধ্যখান থেকে। সেই ঘটনার পর থেকে আড়ালে তারা স্বপন স্যারকে টাইগার বলে ডাকে, সমীহ করে আপাদমস্তক। অন্য স্যারদেরও নানা রকম গোপন নাম আছে ক্লাসে ক্লাসে। যেমন সংস্কৃত স্যারের নাম দানুমণি,
বাংলার বিভূতিবাবুর নাম তানসেন, হেড স্যার নাড়ুগোপাল। একবার সপ্তর্ষি হেড স্যারের সামনেই হঠাৎ করে নাড়ু স্যার বলে ডেকে ফেলেছিল, কিন্তু ব্যাপারটা জমেনি। বেনিবাবু একগাল হেসে সপ্তর্ষির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, জানলি কি করে? আমার ফুলপিসি ছোটবেলায় যে আমাকে নাড়ু বলেই ডাকতেন রে। তার গলায় রাগ ঝরে পড়ল না এক ফোঁটাও। এমন মন খারাপের মধ্যে দিয়েই দিন কাটছিল ছেলেদের। পুরনো দুষ্টুমিগুলো করতেও মন চায় না আর। চুপ করে ক্লাসে বসে পড়া শুনতে শুনতে পড়াশোনা করার একটা বিপজ্জনক ইচ্ছে ক্রমশ মনের মধ্যে ঢুকে পড়ছে হামাগুড়ি দিয়ে। এমন সময় হঠাৎ একদিন গুটি গুটি পায়ে একটা ভালো ছেলে গোছের দেখতে নতুন ছেলে এসে ভর্তি হলো বরদাচরণ স্মৃতি বঙ্গ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে। ছেলেটার নামটা অদ্ভুত, অলিম্পন পান। এমন নাম এই স্কুলে একটু বেমানান, আর বেমানান তার চেহারাটাও। অলিম্পন বেটে খাটো এবং রোগা, তার চোখ দুটো ফোলা ফোলা, সরু সরু, আর নাকটা চ্যাপটা। ছেলেটাকে দেখে দেবাঞ্জন শ্যামলরা বেশ উৎসাহিত হয়ে পড়ল। নতুন ছেলে তো, বেশ বাজানো যাবে দিন কতক। নিজেদের মধ্যে একটু চোখাচোখি সেরে নিয়েই চিৎকার করে উঠল দেবাঞ্জন, চিনু চিনু। ব্যাস, সারা ক্লাস জুড়ে শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে, চীন দেশ থেকে চিনু। ছেলেটার ফর্সা মুখ একটু লালচে হলো বটে, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না, বরং বেশ ধীরে সুস্থে গুছিয়ে বসে পড়ল লাস্ট বেঞ্চটার আগের বেঞ্চে, ধারের দিকে। ছেলেটার রেগে না যাওয়াটা ভালো লাগলো না অন্যদের। একটু অসহিষ্ণু হয়েই তারা এবার উঠে গেল ছেলেটার দিকে। তারপর সে বাধা দেওয়ার আগেই তার বইয়ের ব্যাগটা তুলে নিয়ে লোফালোফি করতে লাগলো ক্লাসের মধ্যে। ছেলেটা এবারেও খুব একটা রেগে গেল না, বরং একটু রিনরিনে গলায় শান্তভাবে বলে উঠল, ব্যাগটা নিয়ে অমন করলে টিফিন কৌটোটা যে পড়ে যাবে। মুহূর্তের মধ্যে যেন আলোড়ন পড়ে গেল ক্লাসে। টিফিন! চিৎকার উঠল সমস্বরে। তারপর তড়িৎ গতিতে আলিম্পনের ব্যাগের মধ্যে থেকে টিফিনের কৌটোটা অন্য ছেলেদের হাতে উঠে এলো এবং তার চোখের সামনেই সেটা একেবারেই নিঃশেষ হয়ে গেল। অন্য ছেলেদের অবাক করে দিয়ে আলিম্পান এবারেও কিছু বলল না, রাগলও না, শুধু মিটিমিটি হাসল খানিকটা। ছেলেরা অবশ্য তাতেও দমল না। এবারে শটান তার কাছে উঠে এসে, দেখি তোর পকেটে কি আছে বলে হাত ঢুকিয়ে দিল তার প্যান্টের পকেটে। এ সময় আলিম্পান কি প্রতিক্রিয়া জানাতো কে জানে। হঠাৎ স্বপন স্যার ক্লাসে চলে আসায় সেদিনের মতো রণে ভঙ্গ দিল ছেলেরা। বরদাচরণ বিদ্যালয়ের নিস্তরঙ্গ ভাবটা চিনু স্কুলে আসা মাত্র কয়েকদিনের মধ্যেই একেবারে পাল্টে গেল। বলতে গেলে চিনু একাই একেবারে মাত করে ফেলেছে সবাইকে। উঁচু ক্লাস নিচু ক্লাস সমস্ত জায়গায় চিনু এখন একেবারে হিরো। এমনকি ওদের ক্লাসের সপ্তর্ষি দেবাঞ্জন শ্যামলরাও আজকাল বেশ একটা সম্ভ্রমের চোখে দেখে চিনুকে। অথচ চিনুটা এমন বিচ্ছু যে প্রথম 2-4 দিনে কিছুই বুঝতে দেয়নি কাউকে। ঘটনাটা সেদিন হঠাৎ ঘটে গেল টিফিনের সময়। ঢং 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 করে যেই চতুর্থ পিরিয়ড শেষ হয়েছে, অমনি সপ্তর্ষি ছুটে গিয়ে অন্য দিনের মতোই আলিম্পানের ব্যাগ থেকে টিফিন কৌটোটা ছিনিয়ে নিয়ে চলে এলো ক্লাসের মধ্যিখানে। শ্যামল একটানে খুলে ফেলল কৌটোটার চৌকো ঢাকনাটা। দেবাঞ্জন শটান হাত বাড়িয়ে খাবলা মেরে খাবার তুলতে গিয়েই হঠাৎ স্থির হয়ে গেল। খাবারটার দিকে তাকিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল সপ্তর্ষিরও। বিকৃত মুখে ঠকাস করে টিফিন কৌটোটা হাই বেঞ্চের উপর রেখে দিয়ে অবাক গলায় বলে উঠল সে, এটা আবার কোন দেশি খাবার রে? চীন। যেন কিছুই হয়নি এমন মুখ করে হালকা গলায় বলে উঠল আলিম্পন। বিস্ময়ে হা হয়ে গেল সপ্তর্ষি। 2-1 কৌতূহলী হয়ে টিফিন বাক্সটার উপর ঝুঁকে পড়ল। ওর ভিতরে অনেকটা খিচুড়ির মতো দেখতে কি একটা জিনিস। তার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে আরশোলার সুঁড়ের মতো লম্বা লম্বা সব সুঁড়, আর গঙ্গা ফড়িংয়ের পায়ের মতো দেখতে কিছু পা। ছেলেগুলোকে খাবারটার দিকে অমন গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ওদের অজ্ঞতায় যেন করুণা হচ্ছে। এমন মুখ করে আবারও শান্ত গলায় বলল আলিম্পন, আংশিং। আবার বিস্ময়ের পালা ক্লাসের অন্য ছাত্রদের। আলিম্পন তার জায়গা থেকে উঠে ছেলেদের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর খুব স্পষ্ট গলায় বলল, খাবারটার নাম আংশিং। আরশোলা আর চিংড়ে দিয়ে এটা বানানো হয়, হেভি টেস্ট। যা, তুই গুল মারছিস। কেমন একটু ভেবাচেকা খেয়ে বলে উঠল সপ্তর্ষি। মোটেই না, আমাদের কমিউনিটিতে এটা খুব চালু একটা রেসিপি। কি বলছিস তুই আলিম্পন? কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি বোকা বানাতে চাইছিস নাকি আমাদের?
শ্যামল বলল সন্দেহের গলায়। আলিম্পন। আলিম্পন নয়, চিনুই। প্রথম দিনের ওই নামটা বেশ ভালোই লেগেছে আমার। নামটা খুব আন্তরিক। খুব স্মার্ট গলায় বলল আলিম্পন। সত্যি? আসলে আমি তো সত্যি সত্যিই চীনের লোক। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে চিনু। বিলিভ মি, সত্যি আমার প্রকৃত নাম আলপেন পান। এখানকার সঙ্গে তাল মিলিয়ে আলিম্পন পান করে দিয়েছেন আমার বাবা। কেন? সেই কবে আমার ঠাকুরদা চীন থেকে চলে এসেছিলেন এই বাংলা মুল্লুকে। আমরা তো এখন পুরোপুরি বাঙালি। অবশ্য বাড়িতে আমরা এখনও চীনে ভাষায় কথা বলি মাঝে মাঝে নিজেদের মধ্যে। কখনো কখনো ও দেশের পরিচিত কারোর বাড়িতে গেলেও বলতে হয়। তুই সত্যি চীনে ভাষা জানিস? এ তুং মাও, মানে মোটামুটি। চিনুর কথাগুলো সন্দেহজনক হওয়া সত্ত্বেও তার মুখে ইংরেজি ও চীনে ভাষা একসঙ্গে শুনে তাকে আর ঘাঁটাতে সাহস হলো না কারো। বরং এ ঘটনার পরে চিনুর সঙ্গে বেশ পটেই গেল সব্বার। তার ব্যাগ নিয়ে আর লোফালোফি করে না কেউ। তার টিফিন কৌটোর প্রতিও কেউ আর অহেতুক কৌতূহল দেখায় না আজকাল। বরং মাঝে মধ্যে বন্ধুদের সামনে চীনে ভাষায় কথা বলে তাদের অবাক করে দেয় সে। অরুণ বা দেবাঞ্জনের মতো দু একজনও তবুও তার প্রতি একটু সন্দেহপ্রবণ ছিল। কিন্তু স্বপন স্যারের ক্লাসে সম্প্রতি যে খেল দেখিয়েছে চিনু, তারপরে আর তাকে সন্দেহ করার কোনো অবকাশই থাকতে পারে না কারোর মনে। সেদিন বীজগণিতের ক্লাসে উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু শেখাচ্ছিলেন স্বপন স্যার। মানে শেখানোর চেষ্টা করছিলেন প্রাণপণে। আসলে বরদাচরণের ছেলেদের অঙ্ক শেখানোর কাজটা দৃষ্টিহীনকে বারের খেলা দেখাতে বলার মতো বিপজ্জনক। তবু স্বপনবাবুর চেষ্টার ত্রুটি নেই কোনো। ক্লাসটা করতে ছেলেদের স্বাভাবিকভাবেই ভালো লাগে না। কিন্তু এই স্বপনবাবু মানুষটি বড় গোলমেলে। বেয়াদবি করে তার ক্লাস ভণ্ডুল করে দেওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে সম্ভবত একটা। বরদাচরণের পুরনো ছেলেরা তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে আর নিজেদের জড়ায় না। চিনু যেহেতু নতুন এবং স্বপন স্যারের থাপ্পড় বা কানমলার ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই অরুণ ভেবেছিল ছেলেটাকে এই ক্লাসেই একটু পেঁচে ফেলা যাক। চিনু অঙ্ক ক্লাসে অরুণের পাশে বসে এক মনে কী সব আঁকিবুকি কাটছিল তার খাতার পাতায়। অরুণ সেই সুযোগে চাপা গলায় হঠাৎ তাকে প্রশ্ন করে বসলো আচমকা। বলতো চিনু, চীনে ভাষায় টাইগারকে কি বলে? কাকে? খাতা থেকে মুখ তুলল চিনু। টাইগার। আবার নিচু গলায় বলে উঠল অরুণ। টাইগার মানে বাঘ। কথাটা একটু জোরে বলে ফেলল চিনু, এবং বিপদ যা ঘটার তা মুহূর্তে ঘটে গেল ক্লাসের মধ্যে। টাইগার শব্দটা কানে গিয়ে পৌঁছলো স্বপন স্যারের। রাগে মাথার চুল খাড়া হয়ে উঠল তার। বেয়াদবগুলো আড়ালে আবডালে তাকে ওই নামে ডাকে, তিনি জানেন। তাই বলে সামনাসামনি ক্লাসের মধ্যে কার এত সাহস? চোখ লাল করে হুঙ্কার ছাড়লেন তিনি। কোন বাদরটা কথা বলল ক্লাসের মধ্যে? সারা ক্লাস চুপ। পিন পড়লেও যেন আওয়াজ হবে না ক্লাসের মধ্যে। আবার ধমকে উঠলেন তিনি। কোন বেয়াদবের এত বড় আস্পর্ধা? এই মৌকাটাই খুঁজছিল অরুণ। নিঃশব্দে সে শুধু আঙ্গুলটা বাড়িয়ে দিল চিনুর দিকে। স্বপন স্যার আগুন চোখে চিনুর দিকে তাকালেন। মেঘের মতো গর্জন করে উঠলেন, তুই তাহলে সেই বাঁদর? চিনু বিনা প্রতিবাদে সম্মতি জানালো মাথা নেড়ে। স্বপন স্যার হাঁক ছাড়লেন, উঠে আয় এখানে। চিনু উঠে গেল। সারা ক্লাস প্রমাদ গুনছে এখন। চিনুটার কপালে যে কি আছে কে জানে। নতুন মনে হচ্ছে। চিনুকে এখন তীক্ষ্ণ নজরে জরিপ করছেন স্যার। আজ্ঞে হ্যাঁ। তবু তোর এত সাহস যে আমাকে আওয়াজ দিস? বলতে বলতে স্বপন স্যারের মুষ্টিবদ্ধ হাতটা মাথার উপরে উঠে গেল। কিন্তু কি আশ্চর্য, ঘুষিটা চিনুর পিঠে নেমে আসার মুহূর্তে আশ্চর্য ক্ষিপ্রতায় একটু বাঁ দিকে সরে গিয়েই সেই অদ্ভুত রিনরিনে গলায় চিৎকার করে বলে উঠল সে, চেমাও দং, চেমাও দং। স্বপন স্যারের ঘুষি লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতটা তার পাশে ঝুলে পড়ল। চিনুর দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন তিনি অবাক গলায়, কি বললি? চেউমা দং। করুণ একটা আরতি মুখে ফুটিয়ে তুলে বলল আবার চিনু। স্বপন স্যারের মুখের হাঁ আর বন্ধ হচ্ছে না। এমনকি তার মুখের কঠিন রাগি রাগি ভাবটাও যেন কেমন ভেঙে চুরে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। তার মধ্যে থেকেই অসহায় ভঙ্গিতে ছেলেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তিনি, হ্যাঁ রে, এ কি বলে? মুশকিল আসান করতে সমস্বরে চেঁচিয়ে উঠল ছেলেরা, স্যার ও চিনু, চীনের লোক, চীনে ভাষায় কথা বলছে। বলিস কি রে? বলে চিনুর দিকে তাকিয়ে আলগা গলায় বললেন তিনি, সত্যি? হ্যাঁ রে। হুঁ।
সংক্ষিপ্ত জবাব দিল চিনু। এর মানে কি? আমায় মাফ করে দিন। ওরে বাবা, বলে চিনুর দিকে একটুক্ষণ তাকিয়ে থাকলেন তিনি। তারপর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখানে তুই থাকিস কোথায়? সেগুন বাগান। নতুন বাড়ি? হ্যাঁ। আর কে আছেন? মা। বাবা? ব্যবসার কাজে বাইরে, চলে আসবেন কয়েক মাসের মধ্যে। তোকে ভর্তি করালো কে? মা। উনিও কি চীনের মানুষ? না, বাঙালি। ও, বলে উদাস ভঙ্গিতে কিছুক্ষণ চিনুর দিকে তাকিয়ে থাকলেন স্বপন স্যার। তারপর ঘন্টা পড়তে ক্লাস থেকে বেরিয়ে গেলেন আনমনে। এই ঘটনার পর ক্লাসে চিনুর সম্মান বেড়ে গিয়েছে। স্কুলেও তার প্রতি সকলের তীব্র আগ্রহ। এমনকি মাস্টার মশাইরাও সুযোগ পেলেই মাঝে মাঝে তাকে ডেকে পাঠান চীনে ভাষা শোনবার জন্যে। মোদ্দা কথা, বরদাচরণ বঙ্গবিদ্যালয়ে চিনুর হাত ধরে চীনে ভাষার চর্চা শুরু হয়ে গিয়েছে এখন জোর কদমে। বরদাচরণ বিদ্যালয়ের অতি বড় শুভানুধ্যায়ীও যেমন এই স্কুলের ছাত্রদের পড়াশোনার মান নিয়ে খুব একটা উচ্চ ধারণা পোষণ করেন না, তেমনি এই বিদ্যালয়ের অতি বড় নিন্দুকেও কখনো বরদাচরণের ছেলেদের খেলাধুলো সম্পর্কে আগ্রহ ও দক্ষতার কথা অস্বীকার করতে সাহস পায় না। কয়েক বছর ধরেই বরদাচরণ ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। কেউ কেউ অবশ্য এমন একটা ধুয়ো তোলার চেষ্টা করেছিল যে বাণীবাবুর ছেলেরা নাকি খেলার মাঠে গুন্ডামি করে। তারা এমন কথাও বলে, গত বছর ফাইনাল খেলায় বারুইপুর হাইওয়ের কৌস্তব এত বড় খেলেছিল যে বরদাচরণ একদমই হেঁটে উঠতে পারছিল না। দ্বিতীয়ার্ধে বরদাচরণের ছেলেরা ইচ্ছে করে তাকে এমনভাবে ট্যাকল করলো যে বেচারা কৌস্তবের পাটাই ভেঙে গেল। আর ওই দ্বিতীয়ার্ধের শেষের দিকে দেওয়া গোলেই নাকি জিতে গেল বরদাচরণ। এই নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। অনেকে মনে করেন ছেলেটাকে ওভাবে মারার ফন্দি ছেলেদের নাকি স্বয়ং বাণীব্রতবাবুই শিখিয়ে দিয়েছিলেন প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর। এবং আশ্চর্যের ব্যাপার, অভিযোগটা বাণীবাবু পুরোপুরি উড়িয়েও দেননি, বরং বুক ফুলিয়ে ছেলেদের সমর্থনে এগিয়ে এসে সাফাই গেয়েছেন তিনি। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, ওখানে দু চারজনের হাত পা ভাঙতেই পারে। বিশ্বকাপেই পা ভেঙে যায় অনেক ফুটবলারের, ওতে অসম্মান কিছু নেই। ফুটবল ছাড়া হকিতেও অবশ্য বরদাচরণ 3 বারের রাজ্য চ্যাম্পিয়ন। এবং সুখের কথা, এক্ষেত্রে কোনো বিরূপ সমালোচনাও তাদের নামে কখনো শোনা যায়নি। বরদাচরণ স্মৃতি বঙ্গবিদ্যালয়ে প্রতি বছর 2 দিন করে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বয়স ও উচ্চতা অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ হয়ে ছেলেরা দৌড়, লং জাম্প, লৌহ বল নিক্ষেপ ইত্যাদি নানা খেলায় অংশগ্রহণ করে। সবশেষে বিদ্যালয়ের মাঠে মঞ্চ বেঁধে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এই যে এত বড় যজ্ঞ, তার সিংহভাগ দায়িত্ব ছেলেরাই পালন করে। সঙ্গে পরামর্শদাতা হিসেবে 2-1জন শিক্ষক থাকেন বটে, তবে তাদের পরামর্শের সত্যি বলতে কি ছেলেদের খুব একটা প্রয়োজনই পড়ে না। এবারের এই অনুষ্ঠানে চিনুর ভূমিকা খুবই প্রশংসনীয়। প্রায় সমস্ত কাজেই অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছে সে। মাঠে চুন দিয়ে ট্র্যাক তৈরি করা থেকে মঞ্চসজ্জা পর্যন্ত সর্বত্র তার সক্রিয় উপস্থিতি। এমনকি বন্ধুদের অনুরোধে 100 মিটার ও 200 মিটার দৌড়েও অংশ নিয়েছিল, কিন্তু দুক্ষেত্রেই শেষ প্রতিযোগী হিসেবে লক্ষ্যে পৌঁছেছে সে। এ নিয়ে অবশ্য চিনুর খুব একটা দুঃখবোধ নেই। সন্ধ্যের মুখে মুখে গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই সে গম্ভীর। তাকে নাকি এখন মনোসংযোগ করতে হচ্ছে গভীরভাবে। আসলে এ বছর বরদাচরণের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণই হল চিনুর কণ্ঠে চৈনিক দীর্ঘ কবিতা। এবং চিনু কথা দিয়েছে যে চীনে ভাষার কবিতা অনুষ্ঠানে সে এবারে একেবারে ফাটিয়ে দেবে। বিচিত্রানুষ্ঠানের মঞ্চে প্রধান শিক্ষকের ভাষণ শেষ, পুরস্কার প্রদান অনুষ্ঠানও শেষ হয়ে রাত বেশ ঘন হচ্ছে। বাংলার বিভূতিবাবু হারমোনিয়াম বাগিয়ে জুত করে বসেছেন গান শুরু করবেন বলে। ছেলেরাও মনে মনে প্রস্তুত। 1-2খানার বেশি বেসুরো হেঁড়ে গলার গান এবারে আর অ্যালাউ করা হবে না তার কণ্ঠে। নিজে উঠতে না চাইলেও জোর করে হাততালি দিয়ে তুলে দেওয়া হবে তাকে। এমন সময় স্কুলে ঘণ্টা বাজায় যে শিক্ষাকর্মী, সেই হাবলাদা মঞ্চে বসা বাণীবাবুর কানে কানে কী সব বলল খানিক। তার কথা শুনতে শুনতেই বাণীবাবুর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। এমনকি তার পাশে বসা স্বপন স্যারেরও। ইজ ইট বলতে বলতে চেয়ার ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়লেন মঞ্চের ওপর। তারপর তারা দুজনেই মঞ্চ থেকে নেমে
দ্রুত হাঁটতে লাগলেন হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে। হেডমাস্টার মশাইয়ের ঘরে বেশ একটু জড়সড় ভঙ্গিতে ভদ্রলোক একটা চেয়ারে বসেছিলেন। পরনে ধুতি আর বাংলা শার্ট, বাঁ হাতে ঘড়ি, উচ্চতা বেশি নয়, শ্যামলা গায়ের রং আর টিকলো নাক। বাণীবাবু ঘরে ঢুকতেই সম্ভ্রমের সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি। বাণীবাবু নিজের চেয়ারে বসে ইঙ্গিতে বসতে বললেন তাকে। স্বপনবাবু বললেন, আপনি তাহলে চিনুর বাবা? না না, চিনু না, আমি আলিম পানের বাবা। আসলে এত রাত হয়ে যাচ্ছে, ছেলেটা একলাটি অত দূরে ফিরবে, তাছাড়া রাত বাড়লে ওদিকে যাওয়ার গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, তাই ভাবলাম ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাই। ও অবশ্য একদমই চায় না যে আমি স্কুলে আসি। এক নাগাড়ে এত কথা বলে ফেলে ভদ্রলোক জোরে দম নিলেন। আপনি সত্যি সত্যি বৃন্দাখালীতে থাকেন? মানে হাবলাকে তো সে কথাই বলেছেন আপনি। কেন বলুন তো? চিনু বলেছিল আপনারা সেগুন বাগানে থাকেন। আচ্ছা, চিনুটাকে বলুন তো? আমার ছেলের নাম বলতে যে লোকটি এই ঘরে এনে বসালো আমায়, সেও চিনুর নামটাই বলছিল বারবার। অলিম্পানি চিনু, মানে স্কুলে ওই নামেও পরিচিত, যদিও ব্যাপারটা ঠিক নয়। আসলে অরিজিনালি আপনারা চীন দেশের তো, তাই ছেলেরা। আতকে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন ভদ্রলোক। কি বলছেন আপনারা? সত্যি সত্যি আপনারা চীনের মানুষ নন? বাণীবাবু, স্বপনবাবু দুজনেই যেন দিশেহারা। কোশ্চিনকালেও নই। আপনি বাড়িতেই থাকেন? মানে বাড়ি থেকেই অফিস কাছারি যাতায়াত করেন? হ্যাঁ। আপনার বাবাও কি এদেশের? আচ্ছা, এ ধরনের প্রশ্ন আসছে কেন বলুন তো? গত কয়েক মাসে আপনার ছেলে যে আমাদের সব কিছু একেবারে তালগোল পাকিয়ে দিয়েছে। চিনুর বাবা হতাশ গলায় বললেন, মাস্টার মশাই, ও কি বলেছে জানি না, তবে বুঝতে পারছি এখানেও একটা গন্ডগোল পাকিয়েছে ও, ঠিক আগের স্কুলেরই মতোই। মানে? স্বপনবাবুরা এবারে একেবারে আগের স্কুলে ও চাউর করে দিয়েছিল যে ও আসলে নেপালের মানুষ, আমাকে বানিয়ে দিয়েছিল একজন বিখ্যাত শেরপা। বিশ্বাস করুন, আমি টেলিভিশনে ছাড়া কোশ্চিনকালেও কোনো সত্যিকারের পাহাড় দেখিনি, তাই আমার ছেলে আমাকে এভারেস্টের বেস্ট ক্যাম্প পর্যন্ত ঠেলে তুলে দিয়েছিল। কি লজ্জা বলুন তো! শেষমেশ পরিস্থিতি এমন দিকে গড়ালো যে ওই স্কুল থেকে ওকে ছাড়িয়েই নিতে হলো। বরদাচরণ বিদ্যালয়ে ছাত্র বেশি আসে না, কাজেই চিনুকে ছাড়িয়ে নেওয়ার প্রসঙ্গ আসতেই ব্যস্ত গলায় বলে উঠলেন বাণীবাবু, ওকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার মতো কোনো পরিস্থিতি আসবে না দেখবেন। আরে বাবা, আমি তো আছি। স্বপনবাবু চিন্তিত গলায় বললেন, কিন্তু এমন ও করে কেন? চিনুর বাবা বললেন, ঠিক জানি না, তবে সম্ভবত নিজেকে বাঁচাতে। মানে? আসলে ওকে দেখতে অনেকটা ওই রকমই তো, বন্ধুরা হয়তো খেপায়। স্বপনবাবু মাথা নাড়লেন। হতে পারে। আচ্ছা দাঁড়ান, ওকে ডাকি, ওর সঙ্গে এ বিষয়ে কথা হওয়া দরকার। চিনুর চৈনিক কবিতা তুমুল হর্ষধ্বনির মধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠানও শেষ। আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্যে দশম শ্রেণীর তন্মগ মাইক্রোফোনের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। এমন সময় হেডমাস্টার মশাই বাণীব্রত বন্দ্যোপাধ্যায় হন্তদন্ত হয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে পড়লেন মাইক্রোফোনের সামনে। তারপর মন্দ্র কণ্ঠে ঘোষণা করলেন, আজকের গো অ্যাজ ইউ লাইকে ভণ্ড কাপালিক সেজে প্রথম হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র শ্রীমান বিমল। তার হাতে আজ সন্ধ্যায় পুরস্কারও তুলে দিয়েছি আমরা, কিন্তু এ বিষয়ে আরও একটি বিশেষ পুরস্কার আমরা তুলে দিতে চাই অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীমান আলিম্পন পানের হাতে, যে গত কয়েক মাস ধরে চীনে সেজে বোকা বানিয়েছে সব্বাইকে। ক্লাসে চিনু নামটা এখনও প্রচলিত আছে আলিম পানের, কিন্তু কেউ তাকে আর খেপায় না, বরং সত্য উদ্ঘাটনের পর বেশ প্রশংসার গলাতেই তাকে বলেছে সপ্তর্ষি। আমাদের হাত থেকে বাঁচতে কলটা কিন্তু ভালোই বের করেছিলি চিনু। শ্যামল বলল, কিন্তু চীনে ভাষাটা আমদানি করলি কোত্থেকে বল দেখিনি। চিনু বলল, আমদানি করব কেন? ইতিহাস ভূগোল বইয়ে যেসব চীনের মানুষজন আর চীনের জায়গার নাম পেয়েছি সেগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে বসিয়ে বলে গিয়েছি অনর্গল। তোরা ব্যাপারটা ধরতে পারিসনি কেউ। আর সেই আংশিং মরিয়া হয়ে জিজ্ঞেস করলো দেবাঞ্জন, সে আবার কি রে, নিজেই তো ভুলে গিয়েছি বলে মাথা চুলকোতে লাগলো চিনু। আরে সেই তরকারিটা, দেবাঞ্জন মনে করিয়ে দিল তাকে। হো হো করে গা দুলিয়ে হাসতে লাগলো চিনু, আর হাসতে হাসতেই বলল, ওহ কি কষ্ট করে যে আরশোলাগুলোকে পাকড়াও করেছিলাম মায়ের রান্নাঘর ঢুঁড়ে সারা রাত জেগে বসে থেকে। ধন্যবাদ।